আসসালামু আলাইকুম। একনল হেলথ সো প্রেজেন্টস ট্যাকটিক্স বোর্ডের সকলকে আমন্ত্রণ। সর্বমোট ৮টা অফসাইড কনসিড করেছে ব্রাজিল, অর্থাৎ ৮বার তারা অফসাইডের ফাঁদে পড়েছে, যে কারণে ৩ গোলের সংখ্যাটা ৫ গোলও হতে পারত। ব্রাজিল গোল বঞ্চিত হয়েছে। এক্ষেত্রে দুইটা বিষয় বলতে হবে। একটা বিষয় হচ্ছে যে হাইতি তারা হাইলাইন ডিফেন্সে অফসাইডের ফাঁদ তৈরি করেছে। দ্বিতীয়ত যে বিষয়টা সেটা হচ্ছে বল ছাড়ার আগেই ব্রাজিলের প্লেয়াররা যারা অফসাইডের ফাঁদে পড়েছেন তারা দৌড় দিয়েছেন, এবং দ্বিতীয়ার্ধে একটা উইয়ার্ড কম্বিনেশনও ব্রাজিল খেলেছিল যেখানে ৪ জন অ্যাটাকার সেই জায়গাটায় ছিলেন, প্রত্যেকেই গোল দেওয়ার একটা তোড়জোড় ছিল, সেখানে অফসাইডের ফাঁদে পড়েছেন। একনল অ্যাডভান্সড হাইজিন সোপ, এবার জীবাণু ধুলাবালি ঘাম ক্লিন বোল্ড। A product of Remark. শুরুটা করছি রাফিনহা যখন প্রথম অফসাইডের ফাঁদে পড়লেন সেই জায়গাটা নিয়ে। যখন আলটিমেটলি বলটা রিসিভ করা হলো, ঠিক ওই পার্টিকুলার মোমেন্টটা যদি আমরা একটু খেয়াল করে দেখি, তাহলে ডিফেন্ডার যিনি ছিলেন, যিনি আসলে অফসাইডের ফাঁদটা তৈরি করেছেন, তিনি এমন একটা অবস্থায় ছিলেন যেখানে আসলে অফসাইডের ফাঁদ তৈরি করার কোনো জায়গা নাই। বাট যেই মোমেন্টে বলটা রিসিভ হয়েছে, সেই ডিফেন্ডারকে যে বিষয়টা দেখা গেছে সেটা হচ্ছে তিনি একটা স্টেপ এগিয়ে এসেছেন। একটা স্টেপ এগিয়ে এসেছেন কেন জানেন? তিনি একটা স্টেপ এগিয়ে এসেছেন একটা অফসাইডের ফাঁদ তৈরি করার জন্য, এবং এক্স্যাক্টলি সেই অফসাইডের ফাঁদটাতেই রাফিনহা কিন্তু পা দিয়েছেন। এবং রাফিনহার ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে বল ছাড়ার আগেই তিনি দৌড়টা শুরু করেছেন। এখানে দুইটা বিষয়ের কম্বিনেশন। নাম্বার ওয়ান হচ্ছে আলটিমেটলি ডিফেন্ডার যে কাজটা করেছেন সেটা হচ্ছে একটা স্টেপ এগিয়ে এসেছেন, মানে যখনই দেখেছেন যে বলটা রিসিভ হয়েছে এবং পাসে যাবে, ওই পার্টিকুলার মোমেন্টটাতে একটা স্টেপ এগিয়ে এসেছেন ডিফেন্ডার, এবং রাফিনহা বল ছাড়ার আগেই দৌড় শুরু করেছেন। সো আলটিমেটলি তিনি অফসাইড ফাঁদে পড়তে একদম বাধ্যই ছিলেন। মূলত হাইতি ম্যাচটা শুরু করেছিল ৫-৪-১ ফরমেশনে, ৫ জন ডিফেন্ডার দিয়ে শুরু করেছিল এবং তারা হাইলাইন ডিফেন্সেই মূলত খেলছিল। আপনি এই ম্যাচটাকে অনেকটা কম্পেয়ার করতে পারেন আর্জেন্টিনা এবং সৌদি আরবের যে ম্যাচটা হয়েছিল ২০২২ সালের বিশ্বকাপে, সেই ২০২২ বিশ্বকাপের ম্যাচের সঙ্গে। ওই ম্যাচেও কিন্তু আর্জেন্টিনা সৌদি আরবের পাতা অফসাইডের ফাঁদে পড়ে বেশ কিছু গোল বঞ্চিত হয়েছিল, এবং সেই ম্যাচেও কিন্তু আমরা অফসাইডের ফাঁদে পড়তে দেখেছিলাম। এবং এই জায়গাটায় হাইতি এই ট্যাকটিক্সটাই মেনটেন করেছে। দে অ্যাকচুয়ালি ডিড দ্য ডার্টি ওয়ার্ক। রাফিনার দ্বিতীয় অফসাইডটা যদি একটু চিন্তা করতে চাই, খেয়াল করে দেখবেন যখন বলটা রিসিভ হয়েছে তখন যেই ডিফেন্ডারটা আসলে অফসাইডের ফাঁদটা তৈরি করেছেন, তাকে দেখবেন যে তিনি ওই সময়কার পজিশনটা আসলে কোনো অফসাইডের ফাঁদ তৈরি হওয়ার মতো পজিশন না। বাট উনি যে কাজটা করেছেন, তার দৌড়ের স্পিডটা কমিয়ে দিয়েছেন। তিনি তার দৌড়ের স্পিডটা কমিয়ে দিয়েছেন, রাফিনহাকে দৌড় দিতে দিয়েছেন, এবং রাফিনহা যে ভুলটা করেছেন সেটা হচ্ছে বলটা ছাড়ার আগে আবারও রাফিনহা দিয়েছেন দৌড়, এবং যেই ডিফেন্ডারটা মূলত অফসাইডের ফাঁদটা তৈরি করেছেন তিনি খুব ইন্টেনশনালি তার দৌড়ের স্পিডটা কমিয়ে দিয়ে রাফিনহাকে একটা স্পেস করে দিয়েছেন, এবং সেই জায়গাটাতে আলটিমেটলি রাফিনহা সেই অফসাইডের ফাঁদে পড়েছে। এই যে ৫-৪-১ ফরমেশনে হাইলাইন ডিফেন্সে যখন খেলতে নেমেছে আলটিমেটলি হাইতি, ব্রাজিলের একটা স্ট্র্যাটেজির জায়গা ছিল কার্লো আনচেলত্তি, সেটা হচ্ছে তিনি আলটিমেটলি ভার্টিক্যাল পাস করবেন, মানে ভার্টিক্যাল পাসে খেলাবেন। আপনি খেয়াল করে দেখবেন যে ব্রাজিলের মিডফিল্ডাররা যে কাজটা করেছে সেটা হচ্ছে বলটা যখনই পেয়েছে সামনের দিকে ভার্টিক্যাল পাস করেছে। তারা কিন্তু আসলে হরাইজন্টাল পাসে খেলে নেই, ব্রাজিল ভার্টিক্যাল পাসেই খেলেছে। সো এই ভার্টিক্যাল পাসে যখন ব্রাজিল খেলছে, এটার কারণটা ছিল হচ্ছে হাইতি হাইলাইন ডিফেন্সে খেলছে। এখন ব্রাজিল যখন ভার্টিক্যাল পাসে খেলছে, হাইতি যে স্ট্র্যাটেজিটা অবলম্বন করেছে তা হচ্ছে এই জায়গাটা একটা অফসাইডের ফাঁদ তৈরি করে, এবং দুটা ক্ষেত্রে আপনারা দেখলেন যে তারা ফাঁদটা তৈরি করেছে কিভাবে, সামনের দিকে এগিয়ে এসে দৌড়ের স্পিড কমিয়ে দিয়ে। এনরিকের যে গোলটা, সেই গোলটার ব্যাপারে একটু বলতে চাই। ওই সময়টাতে অর্থাৎ দ্বিতীয়ার্ধে আলটিমেটলি আনচেলত্তি একটা ভিন্ন রকমের ফরমেশন নিয়ে এসেছিলেন, যেটা আমাদের গ্রামে গঞ্জে এই টাইপের ফরমেশনটা দেখতে পাওয়া অনেক সময়, যে ৪ জন ফরওয়ার্ড, মানে ৪ জনের ৪ জনই গোল দেওয়ার জন্য ব্যতিব্যস্ত। মার্টিনেল্লি ছিলেন সেই জায়গাটাতে, এনরিক ছিলেন সেই জায়গাটাতে, ভিনিসিয়াস জুনিয়র সেই জায়গাটাতে ছিলেন। সো আলটিমেটলি এই ৪ জনই গোল দেওয়ার জন্য ছিলেন। এনরিকের গোলটার ব্যাপারে বলি, সেটা হচ্ছে যে সময়টায় আসলে বলটা রিসিভ হয়েছে, খেয়াল করে দেখবেন যে সময় বলটা রিসিভ হয়েছে ওই পার্টিকুলার মোমেন্টটাতে কিন্তু ডিফেন্ডাররা যারা এক লাইনে ছিলেন তারা কিন্তু কোনো অফসাইড ট্র্যাপের জোন তৈরি করেন নাই। বাট যখনই বলটা রিসিভ হয়েছে এবং বোঝা গেছে যে পাসটা দিবেন, তারা কি করেছেন, তারা সামনের দিকে এগিয়ে এসে একটা অফসাইডের ফাঁদ তৈরি করেছেন, আর এনরিক মাঝখান দিয়ে দৌড় দিয়েছে। এবং এই জায়গায় এনরিকের ব্যাপারটা হচ্ছে সেম থিং এনরিক ডিড যেটা রাফিনহা করেছিলেন, সেটা হচ্ছে বলটা ছাড়ার আগেই দৌড়টা দিয়েছেন, বল ছাড়ার আগেই দৌড় দিয়েছেন। সো এই জায়গাটায় ব্রাজিলের সংশোধনের তো অবশ্যই জায়গা আছে, যেহেতু তারা যখন হাইলাইন ডিফেন্সটাকে ভাঙতে যাচ্ছে, ডেফিনেটলি দে ডিড দ্য রাইট থিং। আমার কাছে মনে হয় যে ওই যে ভার্টিক্যাল পাসে যাওয়া, তারা কিন্তু আসলে বল হোল্ড করে নাই, ভার্টিক্যাল পাসে গেছে, এবং এই জায়গাটাতে আলটিমেটলি গোলও পেয়েছে, আবার গোল বঞ্চিত হয়েছে। এখন এখানে আসলে ব্রাজিলের কি করা উচিত ছিল, এই প্রশ্নের উত্তর যদি আপনি দিতে বলেন তাহলে বলতে হবে
আপনাদের মনে আছে কিনা যে আর্জেন্টিনা সর্বশেষ যে প্রস্তুতি ম্যাচটা খেলেছিল বিশ্বকাপের আগে, মেসির পায়ে যখন বল ছিল, লাউতারো মার্টিনেজ তিনি অফসাইড পজিশনে ছিলেন, বাট তিনি অফসাইড পজিশন থেকে অনসাইড পজিশনে কিভাবে এসেছিলেন? তিনি এসেছিলেন কিন্তু একটা ডায়াগোনাল শেপে দৌড় দিয়ে, অর্থাৎ এই জায়গাটাতে একটা কার্ভড রান করে, মানে স্ট্রেট রান না করে কার্ভড রান করে তিনি আলটিমেটলি অনসাইড পজিশনে এসেছিলেন। এবং মেসির অ্যান্টিসিপেশনের জায়গাটাও চমৎকার বলতে হবে, সেই জায়গাটাতে মেসি কিন্তু হালকা একটু ওয়েট করেছেন, মেসি কিন্তু ভার্টিক্যাল পাসে দিয়েছেন বাট হালকা একটু ওয়েট করেছেন এবং আলটিমেটলি লাউতারো মার্টিনেজ ওয়েট করেছেন তার রানের জন্য যতক্ষণ না পর্যন্ত মেসি বলটা ছাড়ছেন। সো এই জায়গাটাই খুব ইম্পর্টেন্ট, যারা আসলে এরকম হাইলাইন ডিফেন্সের এগেইনস্টে অফসাইডের ফাঁদটাকে ভাঙতে চায় তারা কিন্তু এইভাবেই ভাঙে, একটা কার্ভড রান করে ভাঙে এবং সেই জায়গাটায় যিনি মিডফিল্ডার আছেন বা মাঝখানে যিনি আছেন তিনি হয়তো একটু ওয়েট করেন ওই অ্যান্টিসিপেশনটা যে ওই প্লেয়ারটাকে সুযোগটা করে দেওয়া। সো এইভাবেই অনেকে ভাঙেন। এখন ব্রাজিলের খেলার ধরন, আর্জেন্টিনার খেলার ধরন দুইটা অবশ্যই ডিফারেন্ট। ডেফিনেটলি আনচেলত্তি উইল ট্রাই টু ফাইন্ড সাম আদার ওয়েজ। আরেকটা বিষয় হয় সেটা হচ্ছে একটা ফলস নাম্বার 9 যদি থাকে, একটা ফলস নাম্বার 9 যদি থাকে যিনি আসলে মূলত নিচে নেমে এসে ওই জায়গা থেকে এই হাইলাইন ডিফেন্সটাকে আসলে ভাঙার চেষ্টা করবেন এবং তাতে যেটা হয় যে তাদের ওই যে সেন্টার ব্যাক যেটা থাকে সেই সেন্টার ব্যাকের পজিশনটাও কিন্তু আসলে এরকম হাইলাইন ডিফেন্সে থাকে না বা অফসাইডের ট্র্যাপটা তৈরি করতে পারেন না। এই ফলস নাম্বার 9 এর পজিশনের জায়গাটা হোয়াট আই ফিল নেইমার ক্যান ডু দ্যাট। নেইমার যদি কাম ব্যাক করেন, নেইমার হয়তো বা এই জায়গাটায় এই ফলস নাম্বার 9 এর জায়গাটাতে যেখানে আসলে অফসাইড ট্র্যাপটা এড়ানোর জায়গা সেটা হয়তো বা নেইমার কন্ট্রিবিউট করতে পারেন। বাট নাও এখন প্রশ্নের জায়গাটা হচ্ছে রাফিনহা যদি পরের ম্যাচ না খেলতে পারেন, রাফিনহা যদি বিশ্বকাপ না খেলতে পারেন তাহলে কে খেলবেন রাফিনহার জায়গায়? আজকে যিনি খেলেছেন তিনি যথেষ্ট ভালো খেলেছেন, তিনি খেলবেন নাকি এরপরে লুইস হেনরিকাকে দিয়ে খেলাবেন কার্লো আনচেলত্তি সেটা আমরা এখন পর্যন্ত জানি না। বাট দ্য ফ্যাক্ট ইজ ডেফিনেটলি এই জায়গাটা নিয়ে কিন্তু চিন্তার জায়গা আছে, কারণ রাফিনহা যদি না থাকেন, রাফিনহা হ্যাঁ অ্যাটাকিং প্লেতে হয়তো বা খুব বেশি কন্ট্রিবিউট করতে পারছেন না, কিন্তু রাফিনার মধ্যে যে বৈশিষ্ট্যের জায়গাটা আছে সেটা হচ্ছে অফ দ্য বল যখন আছে, অফ দ্য বল কিন্তু তিনি অনেক কন্ট্রিবিউট করছেন। আর অ্যাটাকিং প্লেতে রাফিনা পারছেন না এই মুহূর্তে তার পটেনশিয়াল অনুযায়ী, বাট তার তো পটেনশিয়াল আছে। সো রাফিনা ইজ দ্যাট কাইন্ড অফ প্লেয়ার যিনি অফ দ্য বলের জায়গাটাতে অনেক বেশি মাত্রায় কন্ট্রিবিউট করতে পারতেন ব্রাজিলের এই টিমটাতে। উইথ দ্য বল তো সেই জায়গাটায় আছে, স্পিড আছে তার, সবকিছু মিলিয়ে ডেফিনেটলি রাফিনা যদি না থাকেন সেটা ব্রাজিলের জন্য একটা বড় ধরনের ব্লো হতে যাচ্ছে। এই জায়গাটা কিভাবে আসলে সর্ট আউট করা হবে সেটা একটা দেখার বিষয়। আর নেইমার যদি আসেন আমার কাছে মনে হয় যে অফসাইডের ট্র্যাপের যে জায়গাটা সেখান থেকে ব্রাজিল বেরিয়ে আসতে সক্ষম হবে। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই, লিখে পাঠাবেন।